বাজারে স্পেশালি বাজারে মাছের কোয়ালিটি পাওয়া যায়, প্লাস মাছের দামও কম, এর জন্য সামন মাছ নিয়ে এখানে কিনতে নেওয়া হয়। একটা 120 টাকা কেজি, আচ্ছা একটা 80 টাকা কেজি, একটা 150 টাকা কেজি, আচ্ছা। আর গুগলি 100 টাকা কেজি। কেমন আছে বাংলায়? আমরা দার্জিলিং জেলায়। এই দার্জিলিং জেলার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। পাহাড়ের যে আসনগুলি রয়েছে, পাশে কালিম্পং জেলা তৈরি হয়েছে, এই সমস্ত জায়গায় বারবার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এক শাসক এসেছে, কিছুদিন সেই শাসকের ক্ষমতা দেখানো হয়েছে, সেই শাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তারপর শাসক বদল হয়েছে। কিন্তু সব মিলিয়ে পাহাড় বারবার পরিবর্তন চেয়েছে। বারবার এখানে মানুষরা মানে অনেক অপেক্ষা রাখে লিডারশিপের উপরে। আচ্ছা, আর তারাও এমন এমন স্পিচ দেয়, মনে হয় যে মানে গোটা স্বর্গকে মানে পৃথিবীতে আনবে। আচ্ছা। আর তার বছর খানিক পর ওরা বুঝতে পারে যে এরা শুধু বক্তৃতা দিয়েছে, এরা কাজ কিছু করতে চায় না। তো তখন মনে হয় যে আর নতুন কেউ এলে কিছু করবে হয়তো, এই অপেক্ষায় এই আশাতেই ওরা পরিবর্তন করে। পাহাড়বাসীরা তারা চিরকাল তাদের আবেগ, তাদের চেতনা, তাদের বিবেক সমস্ত কিছু নিয়ে এখানকার রাজনৈতিক দলগুলো খেলা করেছে, যে কারণে বারবার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অশান্তি, গণ্ডগোল এখানকার সাধারণ জনজীবনকে ব্যাহত করেছে। আমরা একসময় দেখেছিলাম যে সুভাষ ঘিসিং আন্দোলন করেছেন। এমন আন্দোলন, পাহাড়ের জনজীবন স্তব্ধ হয়েছিল। পাহাড়ের মানুষের অবশ্যই সাপোর্ট ছিল, পুলিশ গুলি চালালো, গুলি খেলো, কিন্তু সেই একই ধরনের সেই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আবার সেই একই রকম আন্দোলন হচ্ছে। বিমল গুরুংয়ের সঙ্গেও তো আপনি একসময় ছিলেন, কিন্তু আপনার মনে হয় না যে এটা আসলে একটা আবেগকে কাজে লাগানোর জন্য এটা করা হয়? না, সেটা তো সব সময় করে, মানে হয়তো দেশের মধ্যেও এরকম আবেগটাই তাকে কাজে লাগায়। যেমন জয় শ্রীরাম বললে গোটা দেশ বিজেপির পিছনে আছে, তো ওইটা কি আবেগ না? ওইটাও তো আবেগ। তো ওখানে ধর্মকে কাজে লাগিয়েছে, এখানে জাতিকে কাজে লাগিয়েছে। যে জয় গোর্খা, জয় গোর্খাল্যান্ড বলে, গোর্খা কোথায় আছে, কি অবস্থায় আছে, গোর্খাল্যান্ড জিনিসটা কি, সেটাকে কীভাবে অ্যাচিভ করা যায়, লিডারশিপ কিচ্ছু জানে না। কিন্তু ওরা জানে যে কি শুনতে ভালোবাসে পাবলিক, ওইটাই শোনায় ওরা। প্রথম একটা ধারণা ছিল যে সমতলের মানুষরা তাদের উপরে বোধহয় অত্যাচার করছে, ঠিক। সেটা হয়তো ঠিক না, কিন্তু তাদের সংস্কৃতিটা আলাদা, তাদের ভাষাটা আলাদা, তাদের ক্লাইমেটটা আলাদা, তাদের পরম্পরাটা আলাদা। ওখানে আবার পাহাড়ের মধ্যে আবার নানা ধরনের উপজাতি আছে, অনেক ইন্ডিজিনাস উপজাতি অনেক। সেটা বোর্ড তৈরি করেছেন মমতা ব্যানার্জি। এটা যে মমতা ব্যানার্জি করেছেন এটা ঠিক করেনি। গোর্খা জাতিসত্তার যে বিকাশের যে দাবি, এই দাবিটা তো সঠিক দাবি। গোর্খা জাতিসত্তার সাংস্কৃতিক, ভাষাগতভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তাদের একটা পূর্ণাঙ্গ বিকাশ হোক, এবং সেটা সম্ভব একমাত্র সিক্স শিডিউলে, যেটা নর্থ ইস্টে যেরকমভাবে আছে। জিএনএলএফ করেছিল সেই সময়, কতটা ভয়ঙ্কর ছিল সেসব দিন আন্দোলন করতে যখন জিএনএলএফ আমাদের সুভাষ ঘিসিং, স্বর্গের সুভাষ ঘিসিংয়ের টাইমে, ওটা 86 থেকে আন্দোলন হয়েছিল, তখন তো আমি রাজনীতিতে ছিলাম না। আমার তখন ছোট ছোট বাচ্চা ছিল, ভয়ঙ্কর আন্দোলন ছিল। তো যাই হোক, তো 94-এ যখন 88-এ শান্ত হয়ে গেল, আমাকে দেখে উনি আমাকে টিকিট দিয়েছেন। তখন থেকে আমি জিএনএলএফের মধ্যে কাজ করলাম 2014 পর্যন্ত, মানে 20 বছর। হ্যাঁ, একটা জিনিস বলুন দিদি, সেটা হচ্ছে পাহাড়ে না বারবার দেখতে পাচ্ছি শাসক পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে এটা পাহাড়ের মানুষ কি দাবি দেওয়া সেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি, এটা তো একটা আবেগকে কাজ করানো, এছাড়া কি আর কিছু আছে? শুনুন, এখন শুনুন, আমাদের পাহাড়ে তো দীর্ঘ 1980s থেকে, তার আগেও ছিল বোধহয়, তখন আমি জানি না, কিন্তু 1980s থেকেই আমি যতদূর আমি জানি, তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, তখন থেকে মানুষের একটা আমাদের আইডেন্টিটির জন্য সবসময় একটা রিজিনাল সেন্টিমেন্ট
রয়েছে, এখনও স্টিল রিজনাল সেন্টিমেন্ট আছে। 1988 এটাকে সুভাষ ঘিসিং তার আগে রক্তক্ষয়ী একটা আন্দোলন, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি ডিজিএসসি তখন চুক্তি হয়েছিল? না, এটা তো সত্যিকারের কথা যদি বলা যেতে পারে যে ডিজিএসসি চুক্তিটা একটা যুগান্তকারী ঘটনা, এবং এটা ভারতবর্ষে কোনো জায়গায় এরকম হয়নি। অন্য জায়গায় 6 শিডিউলে হয়েছে, 6 শিডিউল না, এটা আমরা 6 শিডিউলই চেয়েছিলাম। কিন্তু ডিজিএসসি চুক্তিটা সত্যিকারের দিক থেকে দেখে ভারতবর্ষের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা, এবং সেক্ষেত্রে জ্যোতি বসু ও রাজীব গান্ধীরও একটা বড় ভূমিকা ছিল। সুভাষ ঘিসিংও খুবই আন্তরিকতা সহকারে এগিয়ে এলেন। সুভাষ ঘিসিংজি একটা 6 শিডিউল চেয়েছিলেন আর কি। তো তখনকার লেফট ফ্রন্ট গভর্নমেন্ট 6 শিডিউলের জন্য একটু ডিলে করে করে, যেহেতু মানে আমি জানি না কেন এরকম হলো, তো যদি ডিলে না করতো তাহলে তো এই সমস্ত হতো না। তো ওই জন্য 6 শিডিউল তো উনি করেছেন না। 6 শিডিউল আজকে যদি ইমপ্লিমেন্ট হতো, তখন তো কংগ্রেসের গভর্নমেন্ট ছিল তখন। তো আমিও তো অল পার্টির মধ্যে আমিও তো গেছিলাম, প্রণব বাবুর সঙ্গে কথা হয়েছিল। তারপরে তো এটা হলো না, পিছিয়ে গেল। তারপরে তো অলরেডি বিমল গুরুং আন্দোলন শুরু করেছে। বিমল গুরুং এত রকেটের গতিতে উত্থান, এত রকেটের গতিতে আবার পতন, পাহাড়ে কি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আপনাদের মতো লোকেরা রাজনীতি থেকে দূরে থাকছেন বলে, যে কারণে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে? ভ্যাকুয়াম তো হবে না, কেননা নেচার ভ্যাকুয়ামকে পছন্দ করে না। আচ্ছা, কিন্তু যেখানে ভ্যাকুয়াম হয় সেখানে ভালো জিনিস সেটাকে মানে কভার করতে যায় না, খারাপ জিনিস ওটাকে কভার করতে যায়, সেইটাই আসল দেখার বিষয়টা। তো যাদের রাইজ ইমিডিয়েট হয় তাদের ফলও ইমিডিয়েট হবে, কেননা যে কারণ সে সলিড গ্রাউন্ডের উপরে তার রাইজ নয়, ইমোশনের উপরে রাইজ। যে রাইজটা রিজনের উপরে হয়, চেতনা দিয়ে হয়, যে রাইজটা বিচার দিয়ে হয়, যে মানে ইডিওলজি দিয়ে হয়, সেই রাইজটা তাড়াতাড়ি যায় না। কিন্তু যে রাইজটা একেবারে লোক ইমোশনাল হয়ে গেল, একটা কথা একটা স্পিচ শুনে ওভারনাইট সাপোর্টার হয়ে গেল, তারপর কাজ হলো না, 2 মাস পর আবার মানে ফিরে গেল নিজের জায়গাতে। সুভাষ ঘিসিং গেল, তারপর বিমল গুরুং, সেখানে আবার নতুন করে আন্দোলন, গণ্ডগোল, অশান্তি। এটার ক্ষেত্রে কি আপনাদের সঠিক জোরালো পদক্ষেপ নিতে পারেনি, এরকম কোনো ঘটনা আছে? আমরা তো জোরালো পদক্ষেপ নিয়েছিলাম বলেই তো সুভাষ ঘিসিংকে আমরা সম্মত করেছিলাম। সুভাষ ঘিসিং হ্যাজ এগ্রিড টু উইথড্র দ্য ডিমান্ড অফ সেপারেট স্টেট অফ গোর্খাল্যান্ড, এটা চুক্তিতে লেখা ছিল। আচ্ছা, এবং 20 বছর পর্যন্ত দার্জিলিংয়ে কোনো অশান্তি হয়নি। অশান্তিটা শুরু হলো কখন, যখন মমতা ব্যানার্জি এর উপরে হস্তক্ষেপ করলেন। তিনি বিমল গুরুংকে সৃষ্টি করলেন, বিমল গুরুংকে দিয়ে নতুন করে আবার আন্দোলন ইত্যাদি শুরু হলো। তার পিছনে মমতা ব্যানার্জির পুরো বিরাট সমর্থন ছিল। মমতা ব্যানার্জি প্রায় 4 ঘন্টা দার্জিলিংয়ের সার্কিট হাউসে তিনি বিমল গুরুংয়ের সঙ্গে মিটিং করেছিলেন, এবং পশ্চিমবঙ্গে তখন একটা স্লোগান ছিল, उत्तरे कामता दक्षिणे ममता। जीटीए को जो रुपया मिला है गवर्नमेंट से हम इसको स्पेशल ऑडिट करेंगे, ठीक से काम हुआ कि नहीं हुआ, लॉ विल टेक इट्स ओन कोर्स। বিমল গুরুংয়ের কাছে হিসেব চাইলেই নাকি গন্ডগোল শুরু হতো, এবং জিটিএর কাছ থেকে হিসেব চাওয়া নিয়ে গন্ডগোল শুরু। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে একটা বড় অশান্তিও হয়েছিল মমতা ব্যানার্জি থাকা অবস্থায়। এগুলো আমি জানি, এগুলো জানি, কারণ দেখুন আমাদের যখন সুভাষ ঘিসিংয়ের আমলের আমাদের দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল ছিল, তখন তো সেন্ট্রাল ফান্ড একদম লিমিটেড ছিল, স্টেট ফান্ডও লিমিটেড ছিল। কিন্তু সুভাষ ঘিসিংয়ের আমলে অনেক ডেভেলপমেন্টও হয়েছে, অনেক কাজ, যতটুকুন ফান্ড ছিল উনি খুব সৎভাবে কাজ করেছেন। এটা আমি দাবি করে বলছি, যেহেতু আমি মানে জিএনএলএফ ছিলাম বলে তা না, কিন্তু আমি তো জিএনএলএফে তো আমি 94 থেকে এসেছি না, তো সাধারণভাবে তো তখন অডিট হতো, কিছু হতো, কোনো অসুবিধা ছিল না। মদন তামাং মার্ডার হওয়ার পর বিমল গুরুংকে সেই সময় গ্রেপ্তার করা যেত না? আপনি তো ডিমান্ড করেছিলেন। এ তো আমরা সবাই এটাই ডিমান্ড করেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী একটা কৌশল ছিল, তিনি নতুন করে দার্জিলিংয়ে আর রক্তপাত চাননি। তিনি চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে আলোচনার মধ্য দিয়ে দার্জিলিং সমস্যা নিরসন করা। কিন্তু মমতা ব্যানার্জি তিনি তো রাফ অ্যান্ড টাফ দেখিয়ে দিয়েছেন বিমল গুরুংকে, যে বেশি বাড়াবাড়ি করলে কি হয়। কোনো কথা শুনতে চাই না এখানে, আমরা ভেরি রাফ অ্যান্ড টাফ।
দার্জিলিংকে খুলে রাখতে হবে। কোনো রকম কোনো বন্ধ এবং কোনো হটকারিতাকে গভর্নমেন্ট সাপোর্ট করবে না। মমতা ব্যানার্জি তো বিমল গুরুংয়ের সঙ্গে চুক্তি করে তাকে চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন। সেটা করেছিল, কিন্তু পরে যখন ওটা আবার আরেকটা ঘটনা, সেটা একটা পুলিশের একটা মৃত্যু হয়েছিল, তারপর একটা ঘটনা ঘটেছিল। তারপর তো বিমল গুরুং পাহাড়ে ঢুকতে পারেনি দীর্ঘদিন। বিমল গুরুং পাহাড়ে ঢুকতে পারেনি, সেইটা তো সমস্যার সমাধান না। আজকেও কি এটাকে বলা যেতে পারে যে পাহাড়ের সমস্যার নিরসন হয়ে গেছে? তা তো না। আজকে মমতা ব্যানার্জিকে বিমল গুরুং থেকে ভেঙে আবার অনিত থাপার সঙ্গে তাকে একটা জোট করতে হয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি যে পদ্ধতিতে গেছেন পাহাড়ের সমস্যার সমাধান করতে, আমরা সেই পদ্ধতিতে বিশ্বাস করি না। আমরা মনে করি একমাত্র পদ হচ্ছে শিক্ষিত। আর সেটা হচ্ছে না বলে কি এরকম গন্ডগোল বারবার তার জন্য হচ্ছে? মানুষের মধ্যে অশান্তি থেকে যাচ্ছে, অসন্তোষ থেকে যাচ্ছে। পাহাড় ভেবেছে সমতলকে নিয়ন্ত্রণ করবে, আর সমতল ভেবেছে পাহাড়কে নিয়ন্ত্রণ করবে। তাই শেষ পর্যন্ত দুটো লাইন এক জায়গায় এসে মেলেনি। এই প্রথম এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দুটো পথ ও মত অনেকটা এক জায়গায় এসছে। শুরুটা হয়েছিল 2019-এ। তারপর থেকেই পাহাড়ে এখানকার বিভিন্ন রাজনৈতিক দল দেখা যাচ্ছে যে তারা কেন্দ্রীয় কোনো রাজনৈতিক দলের প্রতীকেই দাঁড়াচ্ছে। তার আগে লোকসভায় একমাত্র কেন্দ্রের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করত পাহাড়। এটা কেন হয়েছে? এটা শুরু হয়েছে 1986 থেকে, যখন সুভাষ সিং এই আন্দোলনটা স্টার্ট করলেন। কেননা পাবলিককে যে ড্রিমটা দেখানো হয়েছিল ওইটা সেপারেট স্টেটের, আর এই সেপারেট স্টেট হচ্ছে পার্লামেন্টের সাবজেক্ট। ঠিক। তো কেন্দ্রতে যে আসবে তাকে সাপোর্ট দাও। ওকে সাপোর্ট দাও। আচ্ছা। আর ওইটা একটা হলো। আর একটা কারণ আছে, এটাতে লাভ আছে, লোকাল পার্টির লাভ আছে, মানে মানুষকে না, লোকাল পার্টিকে লাভ আছে, আর সরকারেরও লাভ আছে। সেটা এই জন্যে, যেমন ইন্দ্রজিৎ খুল্লার এলো, কেউ জানতো না কে ইন্দ্রজিৎ খুল্লার। ঠিক। এখন ইন্দ্রজিৎ খুল্লার সঙ্গে পাহাড়ের কোনো মানুষের যোগাযোগ নেই, যোগাযোগ আছে শুধু সুভাষ সিং সঙ্গে। তাহলে ওই লোকটা যে এমপি হবে, এমপির এলাকা তো বড়, কন্ট্রোলটা সুভাষ সিংয়ের হাতে থাকবে, সুভাষ সিংয়ের হাতে থাকবে। ও যা বলবে তাই করবে। আর ওই লোক যে বাইরে থেকে আসবে, ও কোনোদিন এখানে ওর পলিটিক্যাল বেস তৈরি করতে পারবে না। ঠিক। যার জন্য মানে যে লাভটা হচ্ছে তখন সুভাষ সিং আর পরে বিমল গুরুং, ওরা যেভাবে চাইতো সেভাবে এমপিকে ইউজ করতো। এই বিধানসভা নির্বাচনে 2026-এ বিমল গুরুং তিনি যে প্রার্থীদের দাঁড় করাচ্ছেন তারা সবাই বিজেপির প্রতীকে লড়ছে। 20 বছর ধরে চারটা মানে টার্মের মধ্যে ভারতের মানে বিজেপি গভর্নমেন্ট, বিজেপি পার্টির পাহাড়ের মানুষকে সেন্টিমেন্ট নিয়ে মানে কোনো সময় বলে আমরা গোর্খা কা সপনা, মেরা সপনা, এরকম বলে কোনো সময় আমরা পলিটিক্যাল পলিটিক্যালি একটা সেটেলমেন্ট করব বলে, কোনো সময় বলে গোর্খাল্যান্ডের জন্য আমরা আছি বলে, এই সব বলে মানুষ বিজেপিকে এমএলএ ভোট জিতিয়েছিল, এমপি ভোটও জিতেছিল। কারণ যে 20 ইয়ার্স তো এমনি তো চলে গেল না, তো এখন মানুষ ভরসা পাচ্ছে না। বিজেপি কখনো গোর্খাল্যান্ড দিতে পারবে না। বিজেপি গোর্খাল্যান্ডের দাবির কথা বলে বারবার করে ভোট পাচ্ছে। আবার কুচবিহারে গিয়ে সেখানে ইউনিয়ন টেরিটরি কথা বলেও সেখানে তারা ভোটে জিতছে, কিন্তু কিছুই করতে পারেনি। বিজেপি 11টা জনজাতিকে শিডিউল ট্রাইব করবে বলে বলেছিল, কিছু করেনি তো। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গে একটা আলাদা রাজ্য করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, অনেক কিছু বলেছে, কিন্তু কোনো কিছুই করেনি। এইটাই তো এবারের নির্বাচনে পাহাড়ের মানুষের কাছে যেটা একটা বড় প্রশ্ন। সমতলের মানুষ, কুচবিহার বা ডুয়ার্সের মানুষের কাছে একটা বড় প্রশ্ন, যে রাজবংশী ভাষাকে ওরা স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল, 8ম তপশিলির মধ্যে অন্তর্ভুক্ত করার কথা করেনি। আলটিমেটলি এদের মানে রণনীতি কি আছে, যে স্লোলি তাদেরকেও বিজেপিতে কনভার্ট করে নিবে, লোকাল পার্টিটা এখান থেকে শেষ হয়ে যাবে। 6 বছর রেগুলারলি ইলেকশন কন্টেস্ট না করলে যে কোনো রাজনৈতিক দলের মানে
পঞ্জীকরণ শেষ হয়ে যাবে, শেষ হয়ে, registration। জেএনএলএফের হয়ে গেল। হ্যাঁ। এবার বিমল গুরুংয়ের মানে টার্ন আছে, হ্যাঁ। এই বিজেপি ক্যান্ডিডেট হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ। আর দেখবেন 3-4 বছর পর ওর রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে স্লোলি মানে বিজেপি ইনফিল্ট্রেট করছে লোকাল পলিটিক্সে। উল্টো দিকে অনিত থাপা তার লোকজন কিন্তু লড়ছেন তাদের নিজস্ব প্রতীকে, যদিও তৃণমূলের সমর্থন নিয়ে। আর এডওয়ার্ডের যে রাজনৈতিক দল রয়েছে তারা তাদের মতো করে লড়াই করছেন, তাদের মতো করে চেষ্টা করছেন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে। মমতা ব্যানার্জি আরও ভালোভাবে বুঝে পাহাড়কে, সেটা দেখতে গেলে উনি ভালোভাবে জানেন যে একটা এখানে রাজনীতি যখন খুব সক্রিয় হয় সেটা অ্যান্টি বেঙ্গল সেন্টিমেন্ট নিয়ে হয়। ঠিক। তো সেখানে আমার নিজের দলের ক্যান্ডিডেট দিলে ও হারবে। তো কেন সেটা করতে যাব যখন অনিত থাপা আমার কাজ করে দিচ্ছে? তো শুধু শুধু আমার ফ্ল্যাগটা কেন দেবো ওকে? ওর ফ্ল্যাগ দিয়েই আমার কাজ করুক, আরও ভালো। यूथ बहुत कंफ्यूज्ड है कि कौन सा पॉलिटिकल लीडर सपोर्ट करे, कि एक एग्जैक्ट लाइक यू नो जो हमें लाइक हमारा एक स्टेट दिलाए वो चाहिए, और जस्ट लाइक दैट पीपल लाइक लोगों की बात सुने, एम्प्लॉयमेंट पे ज़्यादा ध्यान दे। आप एक बात बताएं, क्योंकि ये सेपरेट स्टेट मिलने से ये सब मिल जाएगा या डेवलपमेंट चाहिए? डेवलपमेंट तो फर्स्ट ऑफ ऑल डेवलपमेंट चाहिए, स्टेट के लिए भी वर्क ऑन करना चाहिए। अभी तो अभी ये जो एक जैसे सेपरेट स्टेट के लिए जो यहाँ पर मांग है अभी तो उतना ज़्यादा नहीं है। अभी तो इतना ज़्यादा नहीं है, अभी तो डेवलपमेंट के ही मांग है, लीडर्स भी वही पे फोकस कर रहे हैं। একটা জিনিস বলুন না, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির আমলে তো সত্যি পাহাড়ের বেশ কিছু উন্নতি হয়েছে, মানুষের বেশ কিছু প্রকল্পের টাকা পয়সা পেয়েছে, এই সমস্ত হয়েছে। তো উন্নয়নটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই আবেগকে কাজে লাগিয়ে আবার নতুন করে গন্ডগোলটা বেশি উন্নয়ন? এইটাই তো লিডারশিপে যারা থাকে আগে ওকে বোঝা দরকার যে আবেগ কতটুকু কাজে লাগাবো আর ডেভেলপমেন্ট কতটুকু ইম্পর্ট্যান্ট। সব আবেগ লাস্টে গিয়ে ডেভেলপমেন্টেই ঢুকবে, সেই ডেভেলপমেন্ট হয়নি বলেই তো আবেগ। ঠিক। ওই ডেভেলপমেন্ট যদি, আর ডেভেলপমেন্টের কেউ এগেনস্টে নেই, কিন্তু যেভাবে করতে হবে ভালোভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না বলেই তো এই বিরোধিতা, তাই না? যেমন আমি যখন বিধায়ক ছিলাম আমি সেই জন্যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন আমি মানে খারাপ বলে বলবো না, এই জন্যে যে যতটুকু আমি করতে পারতাম সেইটুকু জিনিস উনি দিয়েছেন। একটা ডিস্ট্রিক্ট দিয়েছেন, 5-5টি ইনস্টিটিউশন দিয়েছেন, 2টো গভর্নমেন্ট কলেজ, 2টো ITI, একটা পলিটেকনিক कॉलेज। पहले तो इतने अच्छे रोड्स नहीं थे, एक्चुअली इधर बनाया गया था, ये भी एक नया रोड है। बिजली का बहुत लाइक इलेक्ट्रिसिटी का बहुत क्राइसिस है, कभी आता है कभी जाता है। रात को जब इम्पॉर्टेंट चीज़ होते हैं ना, लाइक इफ़ समवन पासेस अवे, लाइक मेन इवेंट्स है, उधर कभी कभी चला जाता है। इन्वर्टर बहुत घर में है इधर, बट देन लाइक जो इधर रहते हैं उन लोग को बहुत मतलब टाउन में थोड़ा बहुत डेवलपमेंट तो हुआ, हाँ। करसंग दार्जिलिंग में इतना डेवलपमेंट तो हुआ है, बट देन करसंग में भी एक्चुअली जब पानी लाइक बहुत रेनफॉल होता है ना, तब बहुत ड्रेनेज सिस्टम ओवरफ्लो हो जाता है, उधर भी ये प्रॉब्लम है। तिंधारिया में पानी का प्रॉब्लम है और इधर इलेक्ट्रिसिटी का बहुत प्रॉब्लम है। डेवलपमेंट तो अभी ठीक ही है, चल रहा है हम लोग का। ये पहले तो बहुत लैंडस्लाइड हुआ था और उस टाइम से हम लोग का दुकान चल रहा है, अच्छा ही है, अभी तो ठीक ही चल रहा है। अच्छा, वो जो गवर्नमेंट का जो प्रोजेक्ट है लक्ष्मी भंडार या जी, दूसरा जी। कोई युवा साथी सब मिलता है जहाँ? हाँ, हम लोग का तो मिलता है। मेरा तो लक्ष्मी भंडार था ना, अभी मिल रहा है। युवा साथी ऑनलाइन किए थे मेरा हस्बैंड, वो भी मिल रहा है। মানে ঠিকভাবে মানে সভ্য ভাষায় যদি বিধানসভায় কিংবা পার্লামেন্টে যদি নিজের সমস্যাকে রাখতে পারো তাহলে কেউ মানে আমাদের দুশ্মন নেই, নো ওয়ান ইজ অ্যান এনিমি। কিন্তু এখানে এরা নিজে পারছে না, নিজে ইনেবল, আর ওরা দোষ দিচ্ছে স্টেট गवर्नमेंट আর সেন্ট্রাল गवर्नमेंट दार्जिलिंग का ट्रैश थ्रोइंग सिस्टम भी अच्छा नहीं है इधर। लगता है कि पले बड़े जगह है ना, हम एक्चुअली यूथ क्या होता है कि हमें इधर का लाइक हम इधर ही पढ़ते हैं, इधर ही लाइक स्कूलिंग करते हैं, बहुत पसंद आता है अपना जगह, बट देन जॉब अपॉर्चुनिटीज़ नहीं है, हमें जाना पड़ता है। लाइक मैं भी बैंगलोर का इंटरव्यूज़ दे रही हूँ, जाना पड़ता है, हमेशा उधर ही काम लाइक करना पड़ता है, अपनी जगह से दूर। पेरेंट्स इधर रह जाते हैं, पॉपुलेशन भी डिक्रीज़ हो जाता है, वो बहुत प्रॉब्लम लगता है। जॉब अपॉर्चुनिटीज़ बहुत कम है और ST/SC को मिलते हैं, वही है प्रॉब्लम। হাতের ধারের এই রেলিংটা ছুঁয়ে দেখেনি অনেকেই,
যে কারণে পাহাড়ের রাজনীতিতে সমতলের রাজনীতিবিদরা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। যদিও এবার অন্য রকম একটা ব্যাপার হচ্ছে এবং সেটার দিকে তাকিয়ে থাকতে হবে 4th মে।